দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেলের ম্যাচ ডের আয়োজন এক্সপার্ট অপিনিয়নে। কিছুক্ষণ পরই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম টি-20তে মাঠে নামবে। শ্রীলঙ্কা সিরিজ জয়ের রেশ থাকতে থাকতে আবারও বাংলাদেশ টি-20তে মাঠে নামছে। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় করেছে। এই ম্যাচে বাংলাদেশ দল পাকিস্তান বিপক্ষে কেমন খেলবে, কেমন করবে বাংলাদেশ দল, এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ধারাভাষ্যকার কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনাকে স্বাগতম চ্যানেল আইয়ে। পিন্টু, অসংখ্য ধন্যবাদ। কামরুজ্জামান, আপনি জানেন যে কিছুক্ষণ পরই বাংলাদেশ মাঠে নামবে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর খুব একটা বিরতি পায় নাই। রেস্ট থাকতে থাকতে বাংলাদেশ দল মাঠে নামছে। কি প্রেডিকশন আপনার এই ম্যাচ নিয়ে? ধন্যবাদ পিন্টু। দল ভিন্ন, দেশও ভিন্ন। বাংলাদেশ ঘরের মাঠে খেলবে পাকিস্তানের সঙ্গে। তো পাকিস্তানের সঙ্গে সত্যি তাই, যেখান থেকে বাংলাদেশ শেষ করেছিল শ্রীলঙ্কার সঙ্গে ঠিক 4 দিনের মাথায় সেখান থেকেই শুরু করবে। আমাদের প্রত্যাশা অনেক ওপরে, আকাশচুম্বী প্রত্যাশা। কারণ শ্রীলঙ্কার মাটিতে যেটা কখনোই এর আগে কোনো ফরম্যাটে ঘটেনি, সেই টি-20তে সিরিজ জয়। সেই সিরিজ জয়ে যখন বাংলাদেশ কনফার্ম করলো, ট্রফি নিয়ে ঘরে এলো, রাইট, তখন আমরা কিন্তু তাদের খুবই জয়ধ্বনি করেছিলাম। তাহলে আমাদের প্রত্যাশা পারদ অনেক ওপরে, এখন অনেক ওপরে। সেই মোমেন্টামটা ধরে রেখে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ নিয়ে উপকার করবে, ধরাশায়ী করবে। 3 ম্যাচ টি-20 সিরিজের উইনিং নোটে শুরু করবে। এটা আমার আপনার পুরো 18-20 কোটি জনগণের প্রত্যাশা। জি কামরুজ্জামান, যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 22টি ম্যাচ খেলেছে টি-20তে। এর মধ্যে বাংলাদেশ মাত্র 3টিতে জয় পেয়েছে, বাকি ম্যাচগুলোতে হেরেছে। আর সেটা যদি বছরের হিসেবে বলি, 9 বছর ধরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পায়নি। আপনার কি মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে এই এতদিন পর? আবার লিটন দাস গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন রেকর্ড হয় ভাঙার জন্য। লিটন দাসও খুব পজিটিভ কথা বলেছেন এই ম্যাচ নিয়ে। আমরাও খুব পজিটিভ পিন্টু। আপনি 22টির কথা বললেন, আমরা যদি আরেকটু আপনাকে তথ্য দিই, লাস্ট 11টা দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তান 10টিতেই জয়লাভ করেছে। 10টিতে, লাস্ট 11টা দ্বিপক্ষীয় সফরে। আচ্ছা, প্রেডিকশন সবসময় কাজ করে না। এর আগে আপনি স্টুডিওতে ছিলেন, আমি বাইরে ছিলাম, সেটাই বলছিলাম যে ওই দিনকের ম্যাচে যে সবকিছু মোমেন্টাম, নার্ভ, দর্শকের চাপ, অপোনেন্টের চাপ, নিজের মধ্যে গেম প্ল্যান, দলের মধ্যে গেম প্ল্যান অনুযায়ী যারা প্রত্যাশা মাফিক খেলতে পারবে তারা কিন্তু অবশ্যই জয় পাবে। আমাদেরও প্রত্যাশা যে আমরা তথ্যপত্র, প্রেডিকশন অথবা আগের পরিসংখ্যানগুলো ভুলে যাব। দেখুন, আমি একটু যদি বড় করি, ইন্টারন্যাশনাল ম্যাচ, তো ইন্টারন্যাশনাল ম্যাচ ছোট বড় কিছু নেই। পাকিস্তানে কিন্তু বেশ কয়েকজন, প্রায় 6 জনের মতো প্রথম সারি খেলোয়াড় নেই। তার মধ্যে বিশ্বসেরা খেলোয়াড় বাবর আজম নেই, তাদের অন্যতম তুর্কি ট্রাম্পকার রিজওয়ান নেই, বিশ্বের অন্যতম সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি নেই। এগুলো সোফার ফর্মের কারণে হোক, অথবা তাদেরকে রোল আউট করবে অথবা বাদ দিবে এই কারণে হোক, তার দলে নেই। ইনজুরির কারণে দলে নেই। শাদাব খান নেই। শাদাব খান তিনি লেগ স্পিন বল করে ভালো ব্যাট করতে পারে। নাসিম শাহ তাদের সঙ্গে কিন্তু নেই, রাইট। তো এই সমস্ত, যখন হারিস রফ, তিনি কিন্তু খুব ভালো বল করেন, খুবই ওয়ার্ল্ড ক্লাস একজন বোলার, হারিস রফ নেই। তাহলে দলে যারা আছে, কিন্তু আমি একটু দেখলাম, ওদের 15 সদস্য দল, বাংলাদেশের 16 সদস্য দল। ওদের সিম বোলিং, স্পিন বোলিং, আমাদেরও সিম বোলিং, স্পিন বোলিং, আমাদেরও ব্যাটার, ওদেরও ব্যাটার, সবকিছু মিলে কিন্তু একেবারে একটা মানে নেক টু নেক উইন উইন সিচুয়েশন। মানে ভারসাম্য কিন্তু 19-20 নেই, একটা নেক টু নেক, কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা আছে। শুধু আমাদের একটি জায়গায় আমরা একটু এক জায়গায় নেই, যে ওদের একজন মুকিম বা মুকিম চায়নাম্যান লেফট আর্ম রিস্ট স্পিনার ওদের দলে আছে, আমার দলে নেই। আমি শুধু এই জায়গায় একটু কমতি বা খামতি দেখলাম। এছাড়া সব দিক দিয়ে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সমপর্যায়ে অবস্থান করছে শক্তিমত্তা দিয়ে। কামরুজ্জামান, আপনি বলছিলেন গতকালকে প্রেস কনফারেন্সের কথা। শাদাব খান কিন্তু পাকিস্তানের যে ক্যাপ্টেন, তিনি বলেছেন
যে পাকিস্তানের দলে এখন পর্যন্ত 15 জনের মধ্যে 9 জনই বিপিএল খেলেছে, সেখান থেকে তারা বাংলাদেশ কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। এই বেনিফিটটা কি আপনার পাকিস্তানের জন্য খুব ভালো হবে বলে মনে হয় আপনার কাছে? না, আমার এটা আমি বলবো না, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ তো কে কোন ফরম্যাটে খেলেছে, কে কোথায় শক্তিমত্তা দুর্বলতা আগে থেকে কিন্তু প্রেডিক্ট করা খুব মুশকিল, রাইট? এখন আমাদের একটু দুর্ভাগ্য কি পিন্টু, হোম অ্যাডভান্টেজ যে কাজে লাগাতে হয়, হোমে খেলতে হলে যে বাংলাদেশের অ্যাডভান্টেজ নিয়ে সেটা কিন্তু অবজার্ভ করে যে জয়ের দিকে এগিয়ে যায় বা তারা একটু অ্যাডভান্টেজে থাকে, বাংলাদেশ কখনো হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেনি, রাইট? তো যেহেতু একটা মোমেন্টাম পেয়েছে বাংলাদেশ, যেহেতু শ্রীলঙ্কাকে পরাজিত করে একটা মোমেন্টাম পেয়েছে, জাস্ট ওর উপরে জালটা বিছিয়ে দিবে বাংলাদেশ। তাহলে কে বিপিএল খেলেছে আর কে বিশ্বের অন্যান্য বড় বিগ ব্যাশ খেলেছে, ক্যারিবিয়ান লিগ খেলেছে, ওই পরিসংখ্যানটা কিন্তু আজকে থাকবে না। লিটন দাসের যে হুঙ্কারটা, আমার ওর অ্যাপ্রোচটা খুবই ভালো লেগেছে। কোন অ্যাপ্রোচটা দেখুন, এটা তো বলেছে যে পরিসংখ্যান বা আমরা তাদেরকে হারাবো বা আমরা উইনিং নোটে শুরু করব। লিটনের বিশেষ করে শেখ মাহাদির কথা বলেছেন, মনে আছে আপনার, যে মাহাদিকে কেন দলে না হয়েছে? লিটন খুবই দক্ষতার সঙ্গে তিনি মাইক্রোফোন হ্যান্ডেল করে বললেন যে শ্রীলঙ্কার কলম্বোতে খেলা, তো যে সারফেসে খেলা হবে ওই সারফেস বা পিচের মুভমেন্ট দেখে কিন্তু আমি শেখ মাহাদিকে দলে নিয়েছি। এই যে একটা মস্তিষ্ক, ক্ষুরধার মস্তিষ্ক, যে কখন কোথায় কিভাবে কি করতে হবে, লিটন যদি ওই যে যে একটা মানে আপনার তার যে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, বিশ্বাস করুন এই লিটনের এই এক্সপার্টিজ মনোভাব যদি তিনি যদি আজকের মাঠে পাকিস্তানের বিপক্ষে অ্যাপ্লাই করতে পারে, সেখানে পাকিস্তান ধরা হবে। এটা আমি মন থেকে বিশ্বাস করি, এটা আমার প্রত্যাশা। জি কামরুজ্জামান, আরেকটা পিচ সম্পর্কে কথা বলতে চাই। গতকাল লিটন দাস দীর্ঘক্ষণ গামিনীর সাথে পিচ দেখেছেন। সেখানে তিনি বলেছেন বাংলাদেশ পিচে, এই পিচে তিনি যদি বোলার হিসেবে খেলতেন তাহলে তিনি তার কেরিয়ারটা আরও ভালো হতো ব্যাটার হিসেবে যদি না খেলে। এই পিচ মিরপুরে অনেক ব্যাটারের কেরিয়ার নষ্ট করে দিয়েছে, লিটন দাস সেটাও বলেছে। আজকের পিচ কত রানের স্কোর হবে বলে আপনি মনে করছেন? আমাদের এই পিচে, মিরপুরের পিচে অ্যাভারেজ রান হচ্ছে 160, 161, রাইট? লিটন না শুধু, মাইক হ্যাসেন অথবা সালমান আগা, পাকিস্তানের ক্যাপ্টেন মাইক হ্যাসেন, হ্যাঁ, তারপরে এই আবরাররা, আবরার, রিজওয়ানরা, মোহাম্মদ রিজওয়ান, তারা কিন্তু এসে গামিনীর সঙ্গে জাস্ট পিচের কাভারটা উল্টে টিপে টিপে দেখেছে, পা দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখেছে, এবং প্রতিটা পয়েন্ট পাকিস্তানি রিক্রুটরা প্রতিটা পয়েন্ট গামিনীকে জিজ্ঞেস করেছে এই পিচটার আচরণ কেমন হবে, কি কি দিয়ে তৈরি করেছেন, কোন সময় দিনের বেলা কেমন আচরণ হয়, ফ্লাড লাইটের আলো কেমন আচরণ হয়, রাইট? লিটন যে কালকে একটু কমপ্লেন করেছে যে তার যে ব্যাটাররা ক্যারিয়ার নষ্ট হবে বা অফ ফর্মের এই পিচ দায়ী, আসলে আমি আবারও বলবো কিন্তু একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, একজন পেশাদার ক্রিকেটারের কোন পিচে খেলা হচ্ছে, রাতে খেলা হচ্ছে না দিনে খেলা হচ্ছে, কোন দেশে খেলা হচ্ছে, কাদের এগেনস্টে খেলা হচ্ছে, এই এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি তোমার বেসিকের উপরে খেলো না কেন? আমার বিপিএল খেলা হচ্ছে না, সেখানে উর্বর ভালো রান হচ্ছে না, সেখানে কিন্তু রান হচ্ছে। এখন আজকে আমাদের প্রত্যাশা যে সামনে যেহেতু 2026 টি-20 বিশ্বকাপ রয়েছে, আমার মনে হয় যে গামিনী বা যারা পিচ কিরোটা রয়েছেন তাদের মাথায় কিন্তু একটা বিষয় ঘুরপাক খাবে, এটা আমার বিশ্বাস, যে আমি যেন স্পোর্টিং একটা উইকেট তৈরি করি। কেন? এই স্পোর্টিং উইকেট শুধু পাকিস্তানের সঙ্গে খেলবো তা নয়, আমি যেন আগামী বিশ্বকাপে একটা স্পোর্টিং উইকেটে খেলে ধাতস্থ হতে পারি এবং পাকিস্তানের সঙ্গে আমি একটা ওয়ার্ম আপ ম্যাচ, এই যে এটা আমি ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে দিতে পারি, এই মাইন্ড সেট আপটা যেন পিচ কিরোটা বা পিচ নিয়ে যারা কাজ করে তাদের মাথায় যেন থাকে, যে এই পাকিস্তানি শেষ নয়, আমার সামনে কিন্তু টি-20 বিশ্বকাপ রয়েছে, অতএব একটা স্পোর্টিং উইকেট আমি উভয় দলকে। জি কামরুজ্জামান, আমরা একটু পরিসংখ্যানের দিকে একটু তাকাই। বাংলাদেশ দু দলের মধ্যে সর্বোচ্চ দলীয় স্কোর পাকিস্তানের 203 রান। এর মধ্যে পাকিস্তান 4 বারের বেশি 200 রান করেছে, এর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রান 197। এই রান করে লাল সবুজরা প্রতিনিধিরা হেরেছে পাকিস্তানের বিপক্ষে। এছাড়া আপনাকে যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশ কিন্তু এই শ্রীলঙ্কার বিপক্ষের স্কোয়াডটাই এখন পর্যন্ত রেখেছে। আর আপনার কি মনে হয় আজকের দলে শ্রীলঙ্কার লাস্ট ম্যাচের বিপক্ষে যে দল খেলেছে আজকেও সেই দল খেলবে, কোনো পরিবর্তন আসতে পারে কিনা? হ্যাঁ, দারুণ একটা জায়গা, দারুণ একটা প্রশ্ন করেছেন। পরিবর্তন, মেহেদী মিরাজের গতকালকে বাংলাদেশ যখন প্র্যাকটিস ভেন্যুতে যায়, বাসে যখন উঠবে, তখন লিটন কুমার দাস মেহেদী মিরাজের কাঁধে হাত দিয়ে দুজন একসঙ্গে বাসে উঠলো, হ্যাঁ, প্র্যাকটিসে উঠবে।
তো আমার কেন জানি মনে হচ্ছে যে মেহেদী মিরাজকে লিটন আজকে খেলিয়ে দিবে, কেন জানি মনে হচ্ছে, কারণ এখানে দুইজন হয়তো সিম বোলার নেবে, হয় যে তানজিম সাকিব এবং মুস্তাফিজ, রাইট, আর এখানে স্পিন হয়তো খেলাবে, স্পিন নির্ভর একটা, যেহেতু ওখানে আমরা বারবার বলছিলাম যে টিপিক্যাল উইকেট মিরপুরের, স্পিনে হয়তো একটু দলটা ভারী করবে বাংলাদেশ দল, যেহেতু মেহেদী মিরাজ ব্যাট করতে পারে, রাইট আর্ম অফ স্পিন বল করতে পারে, নাসুমের পরিবর্তে হয়তো নাসুমকে নেবে না, মেহেদী মিরাজকে হয়তো দলে খেলা যেতে পারে, হয়তো এটা আমার মনে হচ্ছে কেন জানি। তাহলে একটা স্পিনটা বাড়িয়ে সিমটা হয়তো একটা কমিয়ে দিতে পারে, দুইটা সিম, তিনটা স্পিন। আর যদি আপনি ষষ্ঠ বোলারের কথা বলেন, তাহলে শামীমের উপরে কিন্তু লিটন একটু ভরসা রাখতে পারে, কারণ শামীমকে দিয়েও কিন্তু আমরা দেখি যে শ্রীলঙ্কার মাটিতে হাত দিয়েছে। কামরুজ্জামান, আশা করি বাংলাদেশ দল এই ম্যাচটাতে ভালো করবে। পাশাপাশি আপনাকে একটু ফুটবলে নিয়ে যেতে চাই। বা আপনি জানেন যে বাংলাদেশ অনূর্ধ্ব 19-20 অনূর্ধ্ব 20 নারী দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলছে। বাংলাদেশ ইতিমধ্যে টেবিল টপার আছে। আগামীকাল বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে জয় পেয়ে যায় বা ড্র করে, বাংলাদেশ সাফ অনূর্ধ্ব 20-এ চ্যাম্পিয়ন হবে। আপনি যদি তাদের সম্পর্কে একটু বলতে চান। হ্যাঁ, দারুণ। এখানে একটু হিসাব রয়েছে, বাংলাদেশ 5টি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে, 3-5-15 পয়েন্ট নিয়ে টেবিল টপার। আগামীকাল রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ, প্রতিপক্ষ নেপাল। নেপাল বাংলাদেশের চাইতে প্রথম খেলা যখন মুখোমুখি হয়েছিল, তখন নেপাল কিন্তু 2-3 গোলে হেরেছিল বাংলাদেশের সঙ্গে। আপনি যে পরিসংখ্যানটা বলেন, যদি জয় পায় তাহলে আর কোনো ক্যালকুলেশনই বাংলাদেশের জন্য চ্যাম্পিয়নশিপ বাধা হবে না। যদি ড্র হয়, তারপরেও হেড টু হেড বা মুখোমুখিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ যদি পরাজিত হয়, তাহলে নেপাল এবং বাংলাদেশের পয়েন্ট 15 হবে, তখন গোল ব্যবধানে কিন্তু আবার নেপাল চ্যাম্পিয়ন। উভয় দলের পয়েন্ট সমান হবে, গোল ব্যবধানে নেপাল কিন্তু চ্যাম্পিয়ন হবে। এটা হচ্ছে হিসেব। তবে আমাদের মেয়েরা, আমি আবারও বলি পিন্টু, আমাদের মেয়েরাই এই প্রথমবারের মতো একটা ইতিহাস সৃষ্টি করলো,